তামিম বাসায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। একটু শান্তিতে ঘুমাতেও দেবে না দেখছি। কে আবার কল দিল এই সাত সকালে? হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি তোর দাদি বলছি। দাদি? এত বছর পর তুমি আমাকে কল করেছো? ছোট্টবেলা থেকেই তামিম পড়ালেখার সুবাদে ঢাকায় থাকে, তাই বাড়িতে একমাত্র তার মায়ের সাথে কথা হয়, তাও সব সময় না, মাঝে মাঝে। হ্যাঁ, আসলে আজ সাহস করে তোর মার থেকে মোবাইলটা নিয়েছি। তুই তো জানিস তোর মা চায় না আমরা কেউ তোর সাথে যোগাযোগ করি। দাদি, ভালো করেছো। তো কেমন আছো তুমি? তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তার আগে একটা কথা বল তো আমায়। কি দাদি? তোর কি আমাদের সাথে দেখা করতে মন চায় না? এ কেমন কথা বললে দাদি? আমার তো প্রতিদিন দেখতে মন চায়, কিন্তু তুমি তো জানো আমার সামনে এইচএসসি পরীক্ষা। আচ্ছা, আমি বুঝলাম, কিন্তু কাল যে তোকে আসতে হবে গ্রামে। কিন্তু দাদি। কোনো কিন্তু না, আমি আসতে বলছি মানে আসতেই হবে, না হলে কিন্তু আমি তোর সাথে আর কথা বলবো না। আচ্ছা দাদি, আমি যাব। পরের দিন তামিম গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। তামিম বাসের জন্য স্টেশনে অপেক্ষা করছে। হঠাৎ তাকে এক অদ্ভুত দেখতে বুড়ি বলল, বাবা, তুমি কোথায় যাবে? এই তো সুবর্ণপুর গ্রামে। আপনি হাসছেন কেন বুড়িমা? না না, তেমন কিছু না, একটা কথা মনে পড়ল তাই হাসছি। কেন, আপনি কোথায় যাবেন? আমিও সুবর্ণপুর যাব। তামিম কিছু বলতে যাবে বুড়িকে, কিন্তু ওই মুহূর্তে বাস এসে গেল এবং বুড়িও বাসে উঠে গেল। অনেক সময় পর বাস সুবর্ণপুর এসে পৌঁছালো। এই যে বাবা, শুনো। হ্যাঁ বুড়িমা, বলুন। তুমি সুবর্ণপুর কোন বাড়িতে থাকো? আসলে আমি গ্রামে থাকি না, আমি শহরে থাকি ছোটবেলা থেকে। কিন্তু কেন? একটা অজানা কারণে। আমি সব জানি। বুড়ি হাসতে হাসতে এগোতে লাগলো। তামিমও তার পিছন পিছন হাঁটতে লাগলো। হঠাৎ তারা হাঁটতে হাঁটতে একটি পুরাতন বটগাছের সামনে এসে পৌঁছালো। বটগাছটি ওই গ্রামের সব থেকে পুরনো বটগাছ। হঠাৎ তামিম একটু হোঁচট খেয়ে পড়ে গেল। ও, গ্রামের রাস্তায় আর এক সমস্যা, কত কিছু রাস্তায় পড়ে থাকে, এখন আমি পড়ে গেলাম। তামিম উঠে সামনে তাকিয়ে দেখতে পেল বুড়িমা নেই। বুড়িমা কোথায় গেল? এখানেই তো ছিল। আচ্ছা, বুড়ি বলল যে সব জানে, কি জানে সব? দাদি, ও দাদি, সবাই কোথায় গেলে? তামিম, তুই এসেছিস? কতদিন পর তুই বাড়িতে এলি। আয় আয় আয়, ঘরে আয়।
আচ্ছা দাদি, আম্মু কোথায়? আম্মুকে দেখতে পাচ্ছি না। তোর মা মনে হয় পুকুর ঘাটে। এই তো মনে হয় চলে এসেছে। আচ্ছা তুই বস বাবা, আমি তোর মাকে ডেকে আনছি। তুই কিন্তু তোর আম্মুকে বলবি না আমি যে তোকে ফোন করে গ্রামে আসতে বলেছি, কেমন? হ্যাঁ ঠিক আছে দাদি, আমি বলবো না। ঘরে তামিমের মা মনিকা প্রবেশ করলো। তামিম, তুই এতদিন পর গ্রামে, কিন্তু তুই তো আমাকে কিছু বললি না। দাঁড়িয়ে আছিস কেন? তুই চুপটি করে বস, আমি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। দাদি, আজ কি বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? কই না তো। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে আজ বাড়িতে কেউ না কেউ আসবে। হ্যাঁ দাদু ভাই, তুই ঠিক ধরেছিস, আজ আমার বোন আসবে। তোমার বোন? হ্যাঁ আমার বোন। কেন, আমার বোন কি আসতে পারে না আমার বাড়ি? না, আসতে পারে, কিন্তু আগে তো কখনো তোমার বোন যে আছে এ কথা শুনিনি। আসলে আমার বোন অনেক ছোট্টবেলায় হারিয়ে গিয়েছিল, কিন্তু এই গত বছর তার সন্ধান পেলাম। কিন্তু ছোটবেলায় হারিয়ে যাওয়া বোনকে কিভাবে চিনতে পারলে? তুই এত প্রশ্ন করিস কেন? আমি বরং রান্নাঘরে গিয়ে দেখি রান্না কতটুকু হলো। কিন্তু তামিমের মাথায় কথাটা ঘুরপাক খাচ্ছে। দাদি আমার থেকে কিছু লুকাচ্ছে মনে হয়, কিন্তু কি? আসার সময় বুড়িমা বলেছে কি সব জানে। তামিম বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে কথা বলছে। ঠিক তখনই দাদি ডাকতে শুরু করলো। তামিম, ও তামিম, কোথায় তুই? দাদি, কি হয়েছে? আমি আসছি, দাঁড়াও। অতঃপর তামিম বাইরে গিয়ে দেখল বুড়িমা দাদির সাথে দাঁড়িয়ে, যা তামিমকে হতভম্ব করে দেয়। এই হলো আমার ছোট্ট বোন রায়লা। বুড়িমা? কে বুড়িমা? তুই কি রায়লাকে চিনিস? তখনই রায়লা বলতে লাগলো, ও আমাকে কিভাবে চিনবে? আমার সাথে তোর এই প্রথম দেখা হলো। রায়লার মুখেই কথা শুনে তামিম রীতিমতো অবাক হয়ে যায়। তৎক্ষণাৎ তামিম বলতে লাগলো, কিন্তু আপনার সাথে তো আমার বাস স্টেশনে দেখা হয়েছিল, এরপর দুজন একসাথে বাস থেকে নেমে গ্রামে এলাম, কিন্তু হঠাৎ আপনি কোথাও উধাও হয়ে যান। তামিমের মুখে এই কথা শুনে রায়লাও হাসতে শুরু করলো। তোমরা হাসছো কেন? আমি কিন্তু সত্যি বলছি। তামিম, শহরে থাকতে থাকতে তুই মনে হয় অন্য রকম হয়ে গিয়েছিস। আরে আমার বোন রায়লা, ও তো পাশের গ্রামেই থাকে। ও কিভাবে তোর সাথে ঢাকা থেকে আসবে? কিন্তু ওই বুড়িমাও আপনার মতোই দেখতে। ও, আমি বুঝেছি। তামিম, তুই পড়ালেখা করতে গিয়ে তোর মাথার সমস্যা হয়ে গেছে। শহরে গিয়ে ভালো একটা ডাক্তার দেখাবি। অতঃপর দাদি ও রায়লা দুইজনেই তাদের রুমের দিকে চলে গেল। কিন্তু এই সব বিষয় তামিমের কাছে ঠিক মনে হচ্ছিল না। আসলে কি আমি ভুল দেখেছি? কিন্তু আমার তো ভালো করে মনে আছে সব। ওই দিন স্টেশনে উনি ছিলেন, কিন্তু আমাকে না চিনার ভান কেন করলো? এসব ভাবতে ভাবতে তামিম রুমে চলে গেল। সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে কিছু সময় বন্ধুদের সাথে কথা বলতে বলতে ফোন কেটে দিল। এভাবে সকাল পেরিয়ে দুপুর ও দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো। ও
উফ, কি মশা! এত মশা কোথায় থেকে আসে? গ্রামে এত মশা কেন? তামিমের মুখে এই কথা শুনে হাসতে হাসতে মনিকা বিবি বলতে লাগলো, আরে আমার সোনা ছেলে, মশা তোমাকে পছন্দ করেছে, তাই তোমার রক্ত খাচ্ছে। তৎক্ষণাৎ ওই রুমে প্রবেশ করলো রায়লা এবং বলতে লাগলো, শহরের মানুষদের এমনিতেও রক্ত বেশি সুস্বাদু হয়ে থাকে। এই কথা বলতেই তামিম ব্যতীত তার মাও হাসতে শুরু করলো। কিন্তু তামিমের মনে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে। কেমন কেমন করে ওই রায়লা তামিমের দিকে তাকাচ্ছে। রাত্রিবেলা তামিম আজ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। রাত ঠিক ৩টে। হঠাৎ তামিমের রুমের দরজায় টোকা পড়ল। তামিম অতল ঘুমে আচ্ছন্ন। আবারও তামিমের রুমের দরজায় টোকা পড়ল। তামিম এবার ওই আওয়াজ শুনতে পেল এবং বলতে লাগলো, কে কে এত রাতে দরজায় টোকা দিচ্ছে? আরে ভয় পাস না, আমি তো তোর দাদি। দরজাটা খুল, তোর সাথে কথা আছে। তুমি? দাদি, এত রাতে? কিছু কি হয়েছে? তেমন কিছু না, তোকে একটা জিনিস দেখাবো। কিন্তু এত রাতে? কাল সকালে দেখব। আরে তামিম, ওইটা সকালে দেখা যায় না। আমি তো তোকে ওইটা দেখাবো বলেই তো ফোন করে গ্রামে আসতে বলেছিলাম। কিন্তু কোনো কিন্তু না, চল চল আমার সাথে। আস্তে আস্তে আয়, কেউ যাতে উঠে না যায়। অতঃপর তামিম দাদির পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। দাদি একটি মোমবাতি হাতে নিয়ে সোজা ওই গ্রামের পুরনো বটগাছের দিকে এগোচ্ছে। দাদি, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আর তুমি পুরনো বটগাছের দিকে কেন যাচ্ছ? দাদি কিছুই বলছে না। দাদি হাঁটতে লাগলো। তামিমের এখন ভয় লাগতে শুরু করলো। যখনই পুরনো বটগাছের সামনে এসে পৌঁছলো, হঠাৎ দাদি কোথাও উধাও হয়ে গেল। দাদি, কোথায় গেলে তুমি? হঠাৎ সামনে এসে উপস্থিত হলো রায়লা, যা দেখে রীতিমতো অবাক হয়ে গেল তামিম। বুড়িমা, তুমি? আমি আজ তোর রক্ত খাবো আমি। না, তুমি কে? দাদি কোথায় গেল? কে দাদি? তোর দাদি ঘরে ঘুমে আচ্ছন্ন। তাহলে আমি কার পিছন পিছন এসেছিলাম? আমার পেছনে পিছনে। আজ তোর শেষ দিন, আমি তোর রক্ত খাবো। অনেক দিন হলো শহরের মানুষের রক্ত খাইনি।